আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সঙ্গে যুদ্ধ এবং এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিকে অত্যন্ত নেতিবাচক হিসাবে দেখছে ইসরায়েলের বেশিরভাগ জনগণ। রিসেন্টলি একটি জরিপে অংশ নেওয়া প্রায় 92.1% উত্তরদাতাই বিশ্বাস করেন এই লড়াইয়ে ইরান জয়ী হয়েছে। হিব্রু ইউনিভার্সিটির একটি জরিপের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। নিশ্চয়ই তার প্রতিবেদনের যে স্ক্রিনশট রয়েছে সেগুলো আপনারা দেখছেন। ইসরায়েলের বিখ্যাত হিব্রু ইউনিভার্সিটির জরিপের তথ্য অনুযায়ী 82.9% ইসরায়েলি মনে করেন এই সামরিক অভিযানে ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। এছাড়াও যুদ্ধ ও চুক্তির সামগ্রিক ফলাফল নিয়ে প্রায় 86% মানুষের যে নেতিবাচক মনোভাব রয়েছে তা দেখা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি ছিল এই যুদ্ধে ইসরায়েল উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে এবং এটি ইসরায়েলের যে অস্তিত্বগত হুমকি ছিল তা দূর করতে সক্ষম হয়েছে। তবে প্রায় 72.5% ইসরায়েলি যারা জনগণ রয়েছেন তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই দাবি বিশ্বাস করেন না। এছাড়াও পাশাপাশি প্রায় 87.8% মানুষের ধারণা দেশ তার লক্ষ্য অর্জনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অথবা কেবল আংশিকভাবে লক্ষ্য পূরণ করতে পেরেছে। দেখুন, ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নেতানিয়াহুর নেতৃত্ব মূল্যায়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলিরা। জরিপে অংশ নেওয়া 56.4% উত্তরদাতাই জানিয়েছেন এই অভিযানে প্রধানমন্ত্রীর ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল ছিল অথবা তিনি ব্যর্থ হয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকার পরও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পুনরায় বড় ধরনের যে সামরিক অভিযান শুরু করার পক্ষে সমর্থন দিয়েছেন ইসরায়েলের 48.2% ইসরায়েলের নাগরিক। দেখুন, ইরানের সঙ্গে সমঝোতা বা যে কোনো ধরনের চুক্তি করে ব্যয়বহুল যুদ্ধ থেকে বেরিয়ে আসা যুক্তরাষ্ট্রের জন্য অনেকটা বাধ্যবাধকতা বা প্রধান কৌশল হলেও নেতানিয়াহুর জন্য বিষয়টা ভিন্ন, কারণ তার রাজনৈতিক ক্যারিয়ার সম্পূর্ণভাবেই কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইরানের সঙ্গে যুদ্ধের এই পরাজয়ের কারণে। সুতরাং তাকে এমন কোনো কিছু করতে হবে যাতে ইসরায়েলি নাগরিকদের মধ্যে আস্থা বাড়ে এবং ইরানের বিরুদ্ধে তার নেতৃত্ব ভালো বড় কিছু করতে পেরেছেন সেই বিষয়ে একটা আস্থা অর্জন করে বিজয় হিসাবে ঘোষণা করা যায়। আর এই জন্যই এখনোই কোনো ধরনের যুদ্ধবিরতি বা ইরানের সঙ্গে সমঝোতায় নেতানিয়াহু যেতে চান না। তিনি চান আরও কিছু যুদ্ধটা কন্টিনিউ করে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের শক্তিমত্তার প্রকাশ করা বা কৌশলগতভাবে এমন একটি পয়েন্ট অফ ভিউ দাঁড় করানো যে তিনি বিজয়ী হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের নিয়ম অনুযায়ী দুইবার প্রেসিডেন্ট হওয়ার পর কেউ দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন না, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সুযোগ কম। সুতরাং ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জিতলো বা পরাজিত হলো তার রাজনৈতিক ক্যারিয়ারে তেমন প্রভাব পড়ার আর সুযোগ নেই। তবে নেতানিয়াহুর বিষয়টা ভিন্ন। নেতানিয়াহুর বিরুদ্ধে অলরেডি ইসরায়েলের অভ্যন্তরেই কয়েকটি গুরুত্বপূর্ণ দুর্নীতির বিষয়ে মামলা চলছে এবং তিনি একটা দীর্ঘ সময় ধরে সেই মামলা থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছেন। যদি ইসরায়েলের নির্বাচনকালীন সময়ে তিনি ক্ষমতা থেকে প্রত্যাহার হয়ে যান বা ক্ষমতাচ্যুত হন, তার ব্যক্তিগত যেই প্রভাব বলয় রয়েছে সেখানেও বড় ধরনের আঘাত আসতে পারে। সুতরাং এটি শুধু ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করা নয়, নিজের অস্তিত্ব রক্ষা করার ক্ষেত্রেও নতুন কৌশলের একটি প্রচণ্ড দৌড়ঝাঁপে রয়েছেন নেতানিয়াহু। দেখুন, একদিকে যখন নেতানিয়াহু এবং ইসরায়েল যুদ্ধে পরাজিত হয়েছে এমনটা মনে করছে ইসরায়েলের বেশিরভাগ নাগরিক, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রায় 2 মাস বা 60 দিনের নতুন আলটিমেটাম দিয়েছেন। আগামী 60 দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌক্তিকভাবে একটি পরমাণু চুক্তিতে পৌঁছতে হবে ইরানকে। যদি ইরান এমনটা পৌঁছতে ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালীভাবে ইরানে হামলা করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কাতার থেকে যে বিমান উপহার পেয়েছেন সেই বিমানের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে দেওয়া একটি ভাষণে এই ধরনের চূড়ান্ত সতর্ক বার্তা দেন। আগামী 60 দিনের আলটিমেটাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 60 দিনের ভেতরই ইরানকে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে সমঝোতায় পৌঁছতে হবে। ইরান তার পরমাণু কর্মসূচি ধ্বংস করবে কি করবে না, 450 কেজি ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে নাকি সেগুলো ধ্বংস করবে, গুরুত্বপূর্ণ এই বিষয়কে কেন্দ্র করে সমাধানে আসতে হবে।
আর ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির যিনি সেনা প্রধান রয়েছেন আসিফ মুনির, দুইজনেই কিন্তু সুইজারল্যান্ডের যে জুরিখ রয়েছে সেখানে সরাসরি পৌঁছে গেছেন। তিনি ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা হবে সরাসরি সেই আলোচনায় মধ্যস্থতা করবেন বা সেখানে যুক্ত হবেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই ইরানের কর্তৃপক্ষের যেই সকল প্রতিনিধি রয়েছেন তারাও পৌঁছে গেছেন এবং সেই প্রতিনিধি দলে ইরানের যিনি স্পিকার রয়েছেন গালিবাফ এবং ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন আব্বাস আগারচি ইরানি গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের গ্রুপের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই যে রাষ্ট্রীয় যিনি দূত ছিলেন জনাব উইটকফ এবং তার সঙ্গে ট্রাম্পের যে জামাতা রয়েছে যাকে ইসরায়েলের পক্ষ হিসাবে ধরা হয় সেই জ্যারি কুশনার, তিনিও কিন্তু সরাসরি জুরিখে পৌঁছেছেন এবং এই ত্রিপক্ষীয় বৈঠক আজ রাতের ভেতরই অনুষ্ঠিত হওয়ার কথা। এই বৈঠকেই ধাপে ধাপে আলোচনা করা হবে ইরানের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সমঝোতা এবং ছাড়ের বিষয়গুলো কি হবে। অত্যন্ত হাই ভ্যালুর এবং গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনায় কিন্তু মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের যুদ্ধের কি পরিস্থিতি হবে তার ভাগ্য নির্ধারণ হবে অনেকটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বর্তমান যুদ্ধ কিংবা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে উত্তর কোরিয়া, কারণ দেশটির সহযোগিতায় ঠিক যেইভাবে ইরান যুদ্ধক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়েছে তার থেকে 4 থেকে 5 গুণ বেশি পেয়েছে রাশিয়া, কারণ রাশিয়ান সোলজারদের সঙ্গে একেবারে সরাসরি যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সেনা প্রেরণ করেছে উত্তর কোরিয়া এবং দেশটির পরমাণু কর্মসূচিকে শুরু করে তাদের যে পারমাণবিক সাবমেরিন তৈরির উচ্চ আকাঙ্ক্ষার বিষয় রয়েছে সেখানে দেশটি ভালোভাবেই অগ্রগতি লাভ করেছে। রিসেন্টলি পৃথিবীর বিভিন্ন দেশে প্রভাব তৈরির ক্ষেত্রেও দেশটির উচ্চবিলাসী কিছু প্রোগ্রাম শুরু হয়েছে। রিসেন্টলি তারা মায়ানমারের মতো দেশকে সাবমেরিন প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের যে সাংও ক্লাস রয়েছে তার নকশা এবং প্রযুক্তি হস্তান্তর করেছেন এমন অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে আর একা ছেড়ে দিতে চায় না, তারা এবার উত্তর কোরিয়ার দিকে মনোযোগ দিতে চায়। কোনো ধরনের রাগঢাক না রেখেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন এইবার উত্তর কোরিয়ার দিকে নজর দেওয়ার সময় এসেছে, কারণ রাশিয়া, ইরান বা অন্যান্য দেশের প্রতি শক্তিশালীভাবে সামরিক নীতি ফলো করার কারণে উত্তর কোরিয়া বেশ ভালো সুবিধা পেয়েছে এবং গত 4-5 বছরে তারা তাদের মিসাইল কর্মসূচিতে ব্যাপক ধরনের অগ্রগতি লাভ করতে পেরেছে, যেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড সহ এখন তার যে মিত্র রয়েছে তাদের জন্য অন্যতম বড় হুমকি। আর এই জন্যই ডোনাল্ড ট্রাম্প এখন উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চান। এখন এই পদক্ষেপগুলো যদি সামরিকভাবে হয় তাহলে তার ফলাফল কিন্তু অত্যন্ত খারাপ হতে পারে, কারণ উত্তর কোরিয়া একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ। বলা হয় দেশটির কাছে 100টি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে, লং রেঞ্জের মিসাইল রয়েছে এবং আর্টিলারির যে বিষয় রয়েছে, বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং জাপানে আক্রমণের জন্য 20,000 আর্টিলারি অল টাইম রেডি টু ফায়ার অবস্থায় থাকে। সুতরাং তাদের একটি শক্তিশালী কাঠামো রয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টা ইরান থেকেও জটিল কম নয়। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়াকে ঠিক কোন দিক থেকে সামরিকভাবে পদক্ষেপ নেয় নাকি গোয়েন্দাভাবে ইন্টারনাল কোনো পদক্ষেপের মাধ্যমে, দেখার বিষয়ে কোথা থেকে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।